সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে 10টা থেকে সন্ধ্যা 6টা। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করায় উদ্বেগ, সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু অভিবাসীর সংখ্যা। এক দশকে অন্তত 30,000 পরিবারের ঠিকানা খুলনার বস্তি। সামাজিক নিরাপত্তা সংকট, টেকসই পুনর্বাসনের তাগিদ। এবং অভিযোগ ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেটে ফিরছেন গ্রাহক। 4 মাসে ব্যবহারকারী বেড়েছে 73 লাখ। আকৃষ্ট হচ্ছে আকর্ষণীয় নানা অফারে, দাবি অপারেটরদের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়াল জুড়ে ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচিহ্ন। উদ্বোধনের পর অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। বলেন, এই জাদুঘর শাসকদের মনে করিয়ে দেবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবিও জানান তারা। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সেই লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, ফুটিয়ে তোলা হয়েছে গণ অভ্যুত্থানের প্রতিচিত্র।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগাপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। জনরোষের যেই প্রতিফলন সেটা এই মিউজিয়ামে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আসলে যুগ যুগ ধরে এটা আমি মনে করি যে এটা একটা প্রতীকী হয়ে থাকবে, যাতে কোনো শাসক এইরকম কোনো ফেসিবাদ বা এরকম দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাবে এই ধরনের চিন্তা যাতে না করতে পারে। এখান থেকে অনেক বড় একটা লেসন নেওয়ার আছে যে তারও পরিস্থিতি হয়তো বা তার অবস্থানটা এর চেয়েও খারাপ হতে পারে। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান, গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল তার বিচারটা যেন বর্তমান সরকার তাড়াতাড়ি করে। শুধু রায় দিয়ে থাকলেই হবে না, আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। জুলাই জাদুঘরটা বার্তা দেয় হচ্ছে যে ইন ফিউচার যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা জানি ফ্যাসিস্টে কখনো আর পরিণত না হতে পারে। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে, ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতির মধ্যে বিভেদ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, বিভাজন যাতে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান তার। আহমেদ সালেহিনের রিপোর্ট। অসংখ্য শহীদের রক্তে লিখিত 24শে জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে 2 বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে উপস্থিত এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। 3রা আগস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না, তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন।
দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। যাতে কোনো বিভাজন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে জুলাই চেতনা ধারণ করার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সংসদের দায়িত্ব। সবাইকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকল্প নিতে হবে। এ সময় সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা এবং উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। এদিকে পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মতবিনিময় সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে তার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও এখনও সাড়া দেয়নি ভারত সরকার। গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের জন্য ক্ষতিকর। জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ওপেন ইয়ার কনসার্ট। 7টি ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্ট ফর ডেমোক্রেসিতে মাতেন বিভিন্ন বয়সী মানুষ। এদিকে বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতেও বর্ষা বিপ্লবের গান উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে মেতেছে সারা দেশ। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি। বৃষ্টি বাধার কারণে আয়োজন শুরু হয় বিকেল 4:30টায়। প্রথমেই মঞ্চে এসে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড দল লালন। এ সময় উন্মাদনায় ফেটে পড়েন দর্শকরা। এছাড়া অংশ নেয় মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে সহ আরও 7টি ব্যান্ড দল। কনসার্ট আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যারা আছেন প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা, পাশাপাশি সচিব মহোদয়, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটি আয়োজন করেছেন। জুলাই চেতনাকে ধারণ করেই এই কনসার্টের আয়োজন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তব্য দীর্ঘ না করে দর্শকদের ধন্যবাদ দিয়েই কনসার্ট উপভোগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি শুধুমাত্র আপনাদের জন্য এখন কোনো বক্তব্য দেব না।
এদিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, দশকের পর দশকেও নিস্তার মেলেনি ভবদহের জলাবদ্ধতার, অতিবৃষ্টিতে ভোগান্তি, পানিবন্দী অন্তত 1 লাখ মানুষ, কাজে আসছে না প্রকল্প, 4 দশকে ব্যয় 900 কোটি। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবিরের সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে ছাত্রদল এবং শিবির। উস্কানি দিলে একে অপরকে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা। অবশ্য এই সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এই দুই সংগঠন যত বিবাদে জড়াবে ততই শক্তিশালী হবে তৃতীয় পক্ষ। সবাই থাকতে ঐক্য ফেরাতে মূল রাজনৈতিক দলকে হস্তক্ষেপের পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমানের রিপোর্ট। হঠাৎ করেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, ছাত্র শিবির। দুই ছাত্র সংগঠনই জুলাই অভ্যুত্থানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল। মাত্র 2 বছরের মধ্যে এমন বিরোধে অবাক অনেকে। ছাত্র শিবিরের অভিযোগ, সহিংসতার ঘটনায় কোনো দায় নেই তাদের, সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল। অপরদিকে ছাত্রদলও পাল্টা অভিযোগ করে বলেছে শিবিরের মবের চেষ্টা প্রতিহত করেছে ছাত্রদল। একটি ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির কোনো বিশৃঙ্খলা করতে দেয়নি, তারা করতে চেয়েছিল, আমরা প্রতিহত করেছি। তারপর তারা বাইরে ওই জামাতের লোকজন নিয়ে ঝামেলা করেছে, কোনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে। আমরা যদি চাই এই ধরনের এইভাবেই তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের বর্তমান যে ইস্যুগুলো, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এই জায়গা থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করা এবং মিডিয়ার ফ্রেমিংটা অন্যভাবে করার জন্য আসলে এটা অ্যাসাইনমেন্টের একটা কাজ। সহিংসতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের শীর্ষ নেতা। উস্কানি দিলে প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। স্বাভাবিক ওয়েতে যতটুকু সহনশীল থাকা যায়, ক্যাম্পাসকে শান্ত রাখা যায়, আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এরপরে যদি কেউ পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে তার প্রতিক্রিয়াটা তো আমাদের কিছু করার নাই। সব জায়গায় কি তাদের হাতে মার খাবো? তারা কি আমাদের মেরেই যাবে, মানে ছাত্রলীগের মতো করে? এই দিন তো আর নেই। আমরা তো সেই ছাত্র সংগঠন যারা এই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে আমরা টিকেছিলাম। যারা ছাত্রলীগের পতাকা তুলেছিল তারা আমাদেরকে হুমকি দেয়, এটা দেওয়ার মতো সক্ষমতা তাদের হয়নি। এখন এই বাংলাদেশে ওই শিবিরের এখনো সেই সক্ষমতা হয়ে সারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। বলছেন এমন সহিংসতা নিজেদের বিপদ ডেকে আনবে, শক্তিশালী করবে তৃতীয় পক্ষকে। জুলাই প্রশ্নে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ যোগাযোগ থাকা দরকার এবং ক্যাম্পাসে যেন যদি আপনার এই ধরনের সহিংসতা বাড়তে থাকে তাহলে এটা কিন্তু একটা সময় আরো ভায়োলেন্স তৈরি করবে। প্রশ্নে যদি তাদের মধ্যে এক ঐক্যমত থাকা দরকার, তা না হলে তৃতীয় পক্ষ তার অবস্থান শক্তিশালী করে ফেলবে, সেটাকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক করার পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা সুনিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত 1 দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকপ ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল দিয়ে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে
তোলা যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি আর নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, নদী পুনঃখননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না এর কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘর ধরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। সকালের সময় আরও থাকছে। নির্ধারিত সময়ের আগেই শেষ জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। উচ্চমূল্য, ধীর গতি সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে 10 মাস পর চলতি বছরের জুন থেকে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসেই যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডাটা প্যাকেজ গ্রাহক টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন, অফার নয় বরং প্রয়োজনেই ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। আরও জানাচ্ছেন শুভ খান।
ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60% ব্যবহৃত হয় মোবাইলে। তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর। ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 73 লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকায় প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকায় প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি দিয়ে মেয়াদ দিছে 3 দিন। তাহলে এটা তো হইল না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে 5,242 কোটি টাকা। বছর ব্যবধানে যা 7.1% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় 13.6% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। পুলিশ জানায় বুধবার রাত 9টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। হামলায় বাড়ির কয়েকটি কাচের জানালা ভেঙে যায় বলে জানান তারা। এ সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। এক দফা বাড়ানোর কাজের মেয়াদও শেষের পথে, কিন্তু কাজ হয়েছে মাত্র 10%। ফলে ভোগান্তিতে পোহাচ্ছেন সড়ক ব্যবহারকারীরা। জেলা প্রশাসন বলছে প্রকল্পকে জমি বুঝে দেওয়া হয়েছে, আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিন খান। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে 2020 সালের 24 নভেম্বর। কাজের মেয়াদ এক দফা বাড়িয়ে বর্ধিত করা হয় 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 10%। কয়েকটি স্থানে ফ্লাইওভারের পাইলিং, ব্রিজের গার্ডার, কালভার্টের কিছু অংশ সম্পন্ন হলেও মূল সড়কের কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালু, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন ভোগান্তির আরেক নাম। যশোরে যায় 6 লেন রাস্তা, যাতে অতি দ্রুত এই রাস্তাটা সম্পূর্ণ, রাস্তার কাজটা সম্পূর্ণ হয়। আমাদের এই কাজটি শুনছি নাকি ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আরো 2-4 বছরে এই রাস্তার কাজ শেষ হবে না। আমরা চলাচল করতে পারছি না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। রাস্তা ভালো চাই আমরা, গতি বাড়ানোর দরকার, কারণ জনগণ যথেষ্ট ভোগান্তি হচ্ছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ পর্যন্ত যাত্রী লাগতো আধা ঘন্টা, এখন লাগে 1 ঘন্টার উপরে। যানবাহন ব্যাপক সময় আপনার বিকল হয়ে পড়ে থাকে, বিভিন্ন সময় দুর্ঘটনা হয়। তা এইগুলো রাস্তার কাজটা দ্রুত সম্পন্ন হলে এলাকার লোকের খুব উপকার হয়। জেলা প্রশাসন বলছে গত মাসে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝে দেওয়া হয়েছে জমি, আর সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলেও এখনো অনেক স্থাপনা অপসারণ হয়নি। স্থাপনা সরানো হলেই পুরোদমে শুরু হবে কাজ। 6 থেকে 7 মাস আগে আমাদের প্রথম ফেজ যেটি, সেটি আমরা উইকেয়ার প্রকল্পকে বুঝিয়ে দিয়েছি।
সদরের যে অংশটুকু সেটিও আমরা গত মাসে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দিক থেকে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই। কিছু কিছু স্থাপনা এখনও আছে, তো সেগুলা হয়তো খুব দ্রুততম সময়ে হয়তো ওনারা স্থাপনাটা সরিয়ে নেবেন এবং আমরা প্রস্তুত আছি কাজের জন্য। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন অনুমোদন দেওয়া হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। গেল 2 মাসে মেহেরপুরে বন্ধ রয়েছে সরকারি হাসপাতালের অপারেশন। তালাবদ্ধভাবে পড়ে রয়েছে অপারেশন থিয়েটার। অস্ত্রোপচারের রোগীদের চিকিৎসা নিতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তবে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ফয়সাল হোসেনের ছবিতে বিনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। প্রতিনিয়ত গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শত শত রোগী বঞ্চিত হচ্ছে সেবা থেকে। বাইরে ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দ্রুত অপারেশন চালুর দাবি ভুক্তভোগীদের। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন এখানে থেকে এরা আমাকে বলছে যে আপনাকে বাইরে যাইতে হবে এটা অপারেশন করার জন্য। বিনা পয়সায় চিকিৎসা হয়, ওই জন্য এসেছি। হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। অনেকগুলাই যন্ত্রপাতি আছে ওটির, কিন্তু এখনো চালু হয়নি। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি। উনি যদি জয়েনের ডেট পার হয়ে যায়, জয়েন না করে, তাহলে আবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখানে মাইনর অপারেশন হয় কিন্তু মেজর অপারেশন হচ্ছে না, কারণ আমাদের এখানে একজন গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানেস্থেসিওলজির কোনো কনসালটেন্ট নেই। দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া পদটি শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে, জানালো সিভিল সার্জন। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এগুলি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমানতালে চলছে। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এবছর জুন মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারা দেশের তুলনায় কিছুটা কম থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। রোগীদের দাবি, শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও গ্রামগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে এসে ডাক্তারের কাছে আপনার চেক আপ করি, চেক আপের তখন ডেঙ্গু পজিটিভ আসে। আমি আজকে 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমার শরীরের ভিতর ব্যথা, তারপরে জ্বর। জুন মাসে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 55 জন, এই মাসে সেটা অলরেডি আজকে 116 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আমাদের এখানে যেন সকল রোগী সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে, সেইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমানতালে চলছে। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষার কার্যক্রম বজায় রেখেছি, মানসিক সচেতন করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্রের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আক্রান্ত রোগীদের মধ্যে 347 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে কেউ মারা যাননি। সময় সংবাদ, যশোর। বাগেরহাটের হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে 56 জন রোগী ভর্তি রয়েছেন জেলা হাসপাতালে।
ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাট জেলা হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়া যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সব মিলে কিন্তু ৫৬ জন গত ২৪ ঘন্টা আসলে ভর্তি হয়েছে। যদি একটা পরিসংখ্যানে বলি যে বাগেরহাটের দ্বিতীয় স্থান মানে খুলনা বিভাগের ভিতরে ডেঙ্গুর প্রভাবটা বিস্তার করছে, কারণ জুন মাস থেকেই আসলে ডেঙ্গুর যে প্রভাব সেটা বাগেরহাটে আসলে বিস্তার প্রভাব পড়ছে। যার ফলে বাগেরহাটে যদি একটু বলি যে বাগেরহাটের সদরের পাশে এটা কচু উপজেলায় আসলে দুটো ইউনিয়নে আসলে এই ডেঙ্গুর ডেঞ্জার জোন, কারণ এখান থেকে প্রতিনিয়ত কিন্তু ওই এলাকা থেকে আসলে রোগীর এখানে ভর্তি আসে। যদি বলি বলে নারী, পুরুষ এবং শিশু সহ নানা বয়সী আসলে আক্রান্ত হচ্ছে এই ডেঙ্গুর কারণে। এরপরে কিন্তু হাসপাতালে প্রায় চিকিৎসা নিচ্ছে ৫ শতাধিক হাসপাতালে কিন্তু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে আসলে যে বড় ধরনের কোনো দুর্ঘটনা এখনো হয়নি, তবে একজন মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা নিতে আসলে বেগ পেতে হচ্ছে। আসলে একেবারে দরিদ্র পীড়িত এলাকার মানুষ আসলে সচেতনতার অভাবটাকে দায়ী করছেন এখানকার মানুষ, কারণ বদ্ধ পানি এবং জলাশয় থাকার কারণে ডেঙ্গুর যে লাবড়া থেকে যে উৎপাদন হচ্ছে এই কারণে আসলে ডেঙ্গুর যে বিস্তারটা প্রভাব পড়ছে এমনটাই কিন্তু আমরা চিকিৎসকের মাধ্যমে জেনেছি। তবে সতর্ক থাকার জন্য অনেকেই কিন্তু সচেতনামূলক কর্মকাণ্ড কিছুটা পরিচালনা করলেও কিন্তু সেটা দৃশ্যমান নয়, যার ফলে আসলে ডেঙ্গুর প্রভাবটা অনেকটা বিস্তার করছে। আমরা যদি বলি যে বাগেরহাটের সকল উপজেলাগুলো যে হাসপাতাল রয়েছে প্রতিনিয়ত ২ থেকে ৩ জন অন্তত রোগী তারা কিন্তু সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। জেলা হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছে অন্যান্য রোগীর হাম এবং পাশাপাশি যে মেডিসিন অন্যান্য রোগীর তাদের হিমশিম খেতে হচ্ছে, যেখানে ডাক্তার এবং নার্স শূন্য থাকার কারণে। তারপরেও কিন্তু তাদের চিকিৎসা সাধ্যমতো চালিয়ে যাচ্ছে। এরপরে বাগেরহাটের যদি আমি বলি যে এই যে উপকূল এলাকার এই যে মানুষের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে রয়েছে। তবে জেলা হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে বাগেরহাট জেলা হাসপাতালের ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। বাগেরহাট থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। চুয়াডাঙ্গা জেলা জুড়ে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে এবং গাছ উপড়ে যায়। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা সহ প্রাণহানির মতো ঘটনাও। স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও এসব গাছ অপসারণ না করায় ঘটছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শাহিপুর গ্রামের স্কুলপাড়ার তরুণ আইনজীবী রকনুজ্জামান আদালতের কাজ সেরে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে 18 জুলাই দুপুরে ভালাইপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সড়কের পাশের শিলকড়াই গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে স্বামী স্ত্রী আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যান তিনি। স্থানীয়রা বলছেন জেলা জুড়ে সড়কে রয়েছে ঝুঁকিপূর্ণ মরা গাছ ও ডাল। ঝড় বৃষ্টির সময় ডাল ভেঙে পড়ে ও ঝুঁকিপূর্ণ গাছ উপড়ে পড়ে যায়। এতে পথচারীরা গুরুতর আহত হন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হতাহতের ঘটনা ঘটছে অভিযোগ তাদের। দুইজনে গাড়ি থেকে পড়ে সেন্সলেস হয়ে যায়। তারপর ওখানকার আশেপাশে মানুষ মাথায় পানি ঢালার পরে আমার যখন জ্ঞান ফেরে উঠে দেখি বাচ্চা একজনের কোলে কান্নাকাটি করছে আর আমার হাজব্যান্ডের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মরা গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রত্যেকটা রাস্তা সংলগ্ন যে গাছগুলো আছে সেখানে অনেক মরা ডাল আছে, মরা গাছপালা আছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত সময়ে সেগুলো অপসারণ করছে না। তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কের পাশ থেকে ঝুঁকিপূর্ণ শুকনা গাছ ও ডাল অপসারণ করা হবে বলে জানান জেলা পরিষদের প্রশাসক। অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করব যাতে এই ঝুঁকিপূর্ণ গাছের কারণে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার সড়ক পথে যোগাযোগ রয়েছে। সড়কের দুই পাশে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের লাগানো গাছ রয়েছে। আর চুয়াডাঙ্গা মহাসড়ক ও জেলা সড়কের দুই পাশে প্রায় 300 মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নড়াইলে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কালিয়া উপজেলার জোকারচর গ্রামে হকার দিনমজুর ভ্যান চালকের ছদ্মবেশে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় আরোচালির বিরুদ্ধে বিভিন্ন থানায় 9টি ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ডাকাত চক্রের বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে এবং শহীদদের অবদান স্মরণে যুক্তরাষ্ট্র, ইতালি ও মালদ্বীপের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোচনা সভার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির রোম দূতাবাসে শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি সবার আগে বাংলাদেশ শীর্ষক আলোচনা হয়। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে বিশেষ দোয়ার মাধ্যমে পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং দেশ গঠনের অঙ্গীকার সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্রে কর্মসূচি পালন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ। লস অ্যাঞ্জেলেসে ৩৬ জুলাই ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তারা জুলাইকে আত্মত্যাগ, ন্যায় বিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ইতালির রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বুধবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। বুধবার প্রিটোরিয়ায় দূতাবাসের হলরুমে আলোচনা সভা হয়। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনেও ছিল জুলাই গণ অভ্যুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। মালেতে চ্যান্সেরি ভবনে আয়োজিত সভায় হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা ২ থেকে ৪ মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেন্টকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত ৪৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের ৩ বছর পূর্ণ হওয়ার দিনে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করলে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইমরান খানের সাংবিধানিক অধিকার সীমিত করার অভিযোগ তুলে তার অধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার মুক্তির বিষয়টি আদালতের উপরেই ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বন্দিদশার ৩ বছর পূর্ণ হওয়ার দিন দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার পিটিআই সমর্থক ব্যানার, ফেস্টুন নিয়ে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন। আটক করা হয় অনেককে। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হওয়া 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, দীর্ঘ সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের দুটি স্বাধীন মানবাধিকার মেকানিজম তার আটক ও কারাবন্দী অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ডান চোখের রেটিনার সমস্যা সহ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আদালতের তত্ত্বাবধানে তাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকার সাফ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তির সুযোগ নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। পুরো মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে উন্নত করা হয়েছে মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থাও। নতুন ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। নিয়মিত পরিচর্যার কথা জানান বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। নতুন রূপে ঢাকা জাতীয় স্টেডিয়াম, গ্যালারি, অ্যাথলেটিক্স টার্ফ, ড্রেসিং রুম সহ সব আগের মতো থাকলেও বদলে গেছে মাঠের ঘাস। মূলত ক্রীড়া পরিষদের লাগানো ঘাসের মান নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিল বাফুফে। এনএসসির লাগানো 10 লাখ টাকার ঘাস 10 ম্যাচ খেলেই উপড়ে ফেলে ফেডারেশন। নতুন করে মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে খরচ করা হয়েছে 62 লাখ টাকা। মূলত সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজে হাত দেয় বাফুফে। 20 আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া থাকলেও তার আগেই পুরো মাঠ প্রস্তুত করেছে ঘাস প্রতিস্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নত বিশ্বের মাঠের আদলেই সম্পূর্ণ বালুর উপরই লাগানো হয়েছে বারমুডা প্রজাতির ঘাস। মাঠে পুরনো ভিন্ন প্রজাতির ঘাস যাতে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য উপড়ে ফেলা হয়েছে আগের মাঠে থাকা সব ঘাসের শেকড়। সেই সঙ্গে উন্নত হয়েছে ড্রেনেজ ব্যবস্থাও। ভারী বৃষ্টিপাত হলেও মাত্র 10 মিনিটেই নেমে যাবে জমে থাকা সব পানি। সম্পূর্ণরূপে 100% বারমুডা ছাড়া অন্য কোনো ঘাস নেই। সো এইটা প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে। আর আমরা নতুন একটা মেথডও এখানে অ্যাপ্লাই করেছি, স্প্রেকিং মেথড। একদিনের ভারী বৃষ্টিপাতেই পানি যেটুকু জমেছিল প্রায় 1 ঘন্টা 7 মিনিট সময় আমরা কাউন্ট করেছিলাম। 5 হতে এতটুকু সময় লেগেছিল, আর এখন সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্যরা। মূলত মাঠে বলের গতি বাড়াতেই বারমুডা প্রজাতির ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামকে বিশ্বমানের গড়ে তুলতে চায় বাফুফে। মাঠের ঘাসের মান ধরে রাখতে নিয়মিত পরিচর্যার কথা জানান গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো, ওরকম মাঠ কিন্তু উপযোগী হয়ে গেছে। আমরা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রাখার জন্য বারমুডা হলো বেস্ট, আর আমাদের আবহাওয়ার জন্য আর আমাদের ফিল্ডের জন্য আর রিকভারি মানে ঘাস রিকভারির জন্য বারমুডা হলো বেস্ট। এই গ্রাউন্ডসটাকে ধরে রাখতে আর টাইম টু টাইম মেনটেন্যান্স এটা করতে হয়, ঘাস কাটা, এটার ফার্টিলাইজেশন করা। চলতি বছর জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই মূল্যায়ন করা যাবে মাঠে লাগানো নতুন ঘাসের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন।
দর্শনার্থীদের জন্য খোলা থাকবে 10টা থেকে সন্ধ্যা 6টা। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করায় উদ্বেগ, সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। মেজবাহ, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।